মিনিমাল ইনভেসিভ সার্জারিটা যাদের জন্য সাজেস্ট করা হয়, অ্যাকচুয়ালি হেলদি স্পাইনে তো কোনো সার্জারির প্রয়োজন হয় না। আর হেলদি স্পাইন ছাড়া অন্য যে ডিজিজ কন্ডিশনগুলো, যেমন টিউমার, তারপরে ট্রমা, আঘাতজনিত যে বিষয়গুলো, তারপর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে জিনিসটা আমরা মানে এভরিডে লাইফে আমরা ফেস করি, সেটা হলো ডিজেনারেশন বলা হয়। মানে প্রকৃতিগতভাবে মেরুদণ্ডের যে পরিবর্তনটা হয় বয়সের সাথে সাথে, অ্যাকচুয়ালি এইটাকেই আমরা কিন্তু সবচেয়ে বেশি অ্যাড্রেস করি। এটাকে বলা হয় ডিজেনারেশন অফ স্পাইন। যেমন স্পাইনের ভেতর দিয়ে যে স্পাইনাল কর্ড, রুটস এগুলো যায়, এগুলো ঠিকমতো কাজ করতে পারে না মেরুদণ্ডের পরিবর্তন হয়ে যাওয়ার কারণে। তখন আমরা কিন্তু এগুলোকে অ্যাড্রেস করি। আগে যখন আমরা অ্যাড্রেস করতাম তখন বড় ইনসিশন দিয়ে বড় করে কেটে রুগী 7 দিন, 8 দিন, 10 দিন হসপিটালে ভর্তি থাকতো। এখন এই মিনিমাল ইনভেসিভ স্পাইন সার্জারিতে হচ্ছে মিনিমাম ইনসিশন, মিনিমাম ছোট করে মাইক্রোস্কোপিক ইনসিশন। এবং কিছু কিছু সার্জারির ক্ষেত্রে যেটা হয় যে অনলি ডে কেয়ার সার্জারি, সকালে পেশেন্ট ভর্তি হবে, প্রসিডিওর করে বিকেলে চলে যাবে। এবং এটা সবচেয়ে বড় বেনিফিটটা হলো, যেমন আমাদের এই ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, যেখানে হিউজ ওয়ার্কলোড এবং রুগীরা এরকম একটা ছোট অপারেশনের জন্য মাসের পর মাস অপেক্ষা করে থাকে, সেখানে হয়তো আমরা এটা ভবিষ্যতে হয়তো চালু করব যে রুগীদের শিডিউল দেওয়া থাকবে, শুধু অপারেশনের দিন আসবে, প্রসিডিওর করে বিকেলবেলা 6 ঘন্টা অবজারভেশন থাকবে, তারপরে চলে যাবে। তো মেনলি মিনিমাল ইনভেসিভ প্রসিডিওর এখন এর স্পেকট্রামটা অনেক বড়। এখানে স্পাইনাল যে কোনো ডিসরাপশন বা যে কোনো সমস্যা, প্রত্যেকটা সমস্যাকে কিন্তু অ্যাড্রেস করা যায়, ইনক্লুডিং টিউমার, ট্রমা এবং এই যেটা বললাম ডিজেনারেশন, ডিস্ক প্রোলাপস, এভরি অ্যাসপেক্ট এটাকে অ্যাড্রেস করা যায়। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এর আগে যে সার্জারিটা করা হতো সেই সার্জারিটার নাম কি, এবং এটা তো বোধহয় ওই সার্জারিকে রিপ্লেস করছে, এমন কি? এক্স্যাক্টলি। আর বাংলাদেশে এটা কতটুকু আর কি বিকশিত হয়েছে এই নতুন আধুনিক চিকিৎসাটা, এবং কোথায় পাওয়া যাবে, খরচটা সম্পর্কে একটু বলুন। আচ্ছা, বাংলাদেশে এই মিনিমাল ইনভেসিভ যে স্পাইন সার্জারি যেটা এখানে হচ্ছে, এটা কিন্তু লাস্ট 10-15 ইয়ার্স ধরে বাংলাদেশের নিউরোসার্জনরা কিন্তু অলরেডি এটা প্র্যাকটিস করছে। কিন্তু এটার স্পেকট্রাম এত এত বড়, এখানে সব কিছু কিন্তু আমরা মিনিমাল ইনভেসিভ প্র্যাকটিস করতে পারি না। যেমন আমরা এখন এমন একটা সময় পার করতেছি যেখানে মিনিমাল ইনভেসিভ এবং ওপেন সার্জিক্যাল মেথড দুটোই কিন্তু আমরা সিমালটেনিয়াসলি প্র্যাকটিস করি। কিন্তু এখানে যারা ফরেন ফ্যাকাল্টি যারা আসছেন আমাদের ট্রেন্ড আপ করার জন্য, এনারা কিন্তু ওপেন মেথড এনারা হয়তো ভুলেই গেছেন, এনারা সব মিনিমাল ইনভেসিভ করে। তো এটা যদি আমরা এটা করতে পারি, তাহলে আমরা আস্তে আস্তে কিন্তু একটা টার্নিং ইয়েতে চলে যেতে পারবো, আমাদের ওপেন মেথড আর থাকবেই না। ওপেন মেথডের সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হলো এখানে বড় ইনসিশন লাগে, ওপেন করতে হয়, স্পাইনাল ডিসরাপশন হয় এবং হসপিটাল স্টে ইজ ভেরি লং, দীর্ঘ সময় হসপিটালে ভর্তি থাকা লাগে। খরচ মিনিমাল ইনভেসিভ স্পাইন সার্জারির খরচ একটু বেশি ওপেন সার্জারি থেকে। তবে হসপিটাল সেট আপগুলোতে, গভর্নমেন্ট হসপিটালগুলোতে সরকার যদি সেট আপগুলো দিয়ে দেয়, যেগুলো সরকারি প্রকিউরমেন্টের মাধ্যমে হয়, তাহলে গভর্নমেন্ট হসপিটালগুলোতে এই MIS-এর সার্জারি বিনা পয়সা হতে পারে, কোনো খরচই লাগবে না। সেই ক্ষেত্রে একটা হসপিটালের জন্য কিরকম ইকুইপমেন্ট লাগে, কত কোটি টাকা কিংবা এরকম কোনো আপনারা যদি একটু ধারণা দেন? এখানে একটা ডিপার্টমেন্টের জন্য যদি 1 crore ম্যাক্সিমাম, 1 crore। যদি 1 crore সরকার বিনিয়োগ করে, মানে এখানে যদি অনুদান দেয়, সেই ক্ষেত্রে কতজন রোগী বছরে আপনার উপকৃত হতে পারে? আচ্ছা, আমি ছোট একটা স্ট্যাটিস্টিক্স দিই। আমাদের নিউরোসার্জারি ডিপার্টমেন্টে এভরি মান্থ অ্যাভারেজ 160 স্পাইনাল প্রসিডিওর করি। 160 এভরি মান্থ, মানে অ্যাভারেজ 5টা-6টা এভরিডে। এবং একটা ওটি 24 আওয়ার্স রান করে, একটা ওটি 24 আওয়ার্স আর 2টা ওটি 12 আওয়ার্স। তো এগুলোর মধ্যে আমাদের ব্রেন কেসও হচ্ছে, মানে সাফিসিয়েন্ট ব্রেন কেস হচ্ছে, কিন্তু স্পাইনাল প্রসিডিওর অ্যাবাউট 160, অনেক হিউজ। এটা আমরা জানি যে স্বাস্থ্য বাজেট কিন্তু অনেক সময় ফেরত যায়, এটা আমরা প্রতি বছরই দেখি। সেই ক্ষেত্রে আপনাদের কোনো স্পেসিফিক সরকারের প্রতি
ইয়ে আছে কিনা, যে আবেদন থাকবে কিনা, যে এই ক্ষেত্রে? আমাদের আবেদন না, এটা আমাদের মানে চাওয়া, এটা আমাদের চাওয়া দাবি, যেটাই বলেন না কেন, এটা ছাড়া হেলথ সেক্টর ডেভেলপ করবে না, কোনোদিনই করবে না। সেটা হলো আমরা যারা সার্ভিস প্রোভাইডার, আমরা যারা অনেস্টলি সার্ভিস প্রোভাইড করতে চাই, গরিব মানুষজনকে সহযোগিতা করতে চাই, পলিসি মেকিংয়ে এদেরকে ইনভলভ করতে হবে। এই ইনভলভমেন্টটা নাই। যেমন আমি খুব কনফিডেন্টলি বলতে পারি, গভর্নমেন্ট যে কোনো পারচেজে টাকা পয়সার কিন্তু কোনো অভাব হয় না, কোনো অভাব হয় না। এই যে আমি 1 কোটি টাকা বললাম ইনস্ট্রুমেন্টের কথা, এর সাথে আমি যদি নেভিগেশন রাখি, নেভিগেশন ইনস্ট্রুমেন্টের দাম প্রায় 6 কোটি টাকা। আবার মিনিমাল ইনভেসিভে আমার মাইক্রোস্কোপ লাগে, মাইক্রোস্কোপের দামও এরকম 4 থেকে 5 কোটি টাকা। মানে আমি যদি একটা মিনিমাল ইনভেসিভ স্পাইনাল সেট আপ করতে চাই, প্রায় 15 crore। কিন্তু আমি যে 1 কোটি বললাম, কারণ আমার হসপিটালে অলরেডি মাইক্রোস্কোপ, নেভিগেশন এগুলো আছে ইনস্ট্রুমেন্ট, এই জন্য। কিন্তু টোটাল আমি যদি একটা সেট আপ করতে চাই, এটা প্রায় 15 কোটি টাকা মতো খরচ হবে। তবে সরকারের যদি সদিচ্ছা থাকে যে গরিব জনগণকে আমরা সার্ভিসটা দেব, তাহলে 15 কোটি টাকা তো ভেরি মিনিমাম, ভেরি মিনিমাম। এবং এটা দিয়ে রাউন্ড দ্য মান্থ 160 পিপল উইল গেট সার্ভিস পাবে, এবং আমাদের ওটির সংখ্যা বাড়বে। এইটা তো আপনি বললেন ঢাকা মেডিকেলের কথা, জেলা সদরে এরকম প্রয়োজনীয়তা আছে কিনা, রোগীর সংখ্যা কিরকম? পেশেন্ট তো অ্যাকচুয়ালি, তুমি বলবা? আপনি বলো। আপনি বলুন, আপনি বলুন। পেশেন্ট তো অ্যাকচুয়ালি সব জায়গাতে, মানে ঢাকা মেডিকেলে আসছে কখন, অন্য জায়গা থেকে যখন রেফার হচ্ছে। এখন আমি যদি এটা দিনাজপুর মেডিকেল, রংপুর মেডিকেল, কুষ্টিয়া মেডিকেল, যশোর মেডিকেলে যদি আমি সার্ভিসটা চালু করতে পারি, আমাদের কিন্তু ম্যান পাওয়ারের ঘাটতি নেই। আমাদের প্রচুর নিউরোসার্জন কিন্তু এখন প্রতি 6 মাসে অ্যাভারেজ কতজন বের হচ্ছে? 20 জন, 18-20 জন করে কিন্তু নিউরোসার্জন বের হচ্ছে, এবং এরা সবাই কিন্তু ঢাকাতেই অ্যাকুমুলেটেড, কারণ পেরিফেরিতে যাওয়ার কোনো সুযোগ নাই, সুযোগ রাখা হয় না। তো যদি রাখা হয়, যদি সেখানে সেট আপ করা হয়, তাহলে যাবে, কোনো অসুবিধা নেই, পেরিফেরিতেও সার্জারিগুলো হবে। একেবারেই যে হচ্ছে না তা না। যেমন চিটাং মেডিকেলে বর্তমানে প্রায় 8-9 জন নিউরোসার্জন আছে, তারা কিন্তু একদম ফুল একটা নিউরোসার্জিক্যাল ডিপার্টমেন্ট কিন্তু ওখানে রান করছেন। রংপুর মেডিকেলেও এরকম, খুলনা মেডিকেলে আছে, তারপরে দিনাজপুর মেডিকেলে, বগুড়ায় আছে, কিন্তু খুব লিমিটেড স্কেল। সেই ক্ষেত্রে আপনাদের প্রস্তাবনা বলো প্রস্তাবনা। আমি একটু বলি যে আমাদের MIS, পরিচয় দিয়ে বলেন তাহলে। আমি ডক্টর মোহাম্মদ আশিক এহসান, নিউরোসার্জন। আমি ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের আবাসিক সার্জন হিসাবে কর্মরত আছি। আমাদের যে চলছে, আমাদের এই মিনিমাল ইনভেসিভ স্পাইন সার্জারি, আসলে এটা কার সাথে ডিফার? এটা ডিফার হচ্ছে ওপেন সার্জারির সাথে। একটা ওপেন সার্জারির জন্য যখন একটা পেশেন্ট ভর্তি হয়, বিশেষ করে আমাদের মতো এরকম হাই বার্ডেন যে হসপিটালগুলো আছে, এখানে ওপেন সার্জারির জন্য একটা স্পাইনাল অপারেশনের জন্য রুগীকে প্রায়, স্যার যেটা বললেন, প্রায় মাসখানেক, মানে কম্পালসারি তাকে ওয়েট করাই লাগে রুটিনের জন্য। তো এখানে আসলে ইকোনমিক বার্ডেনটা কতখানি, আমি একটা স্ট্যাটিস্টিক্স বলি আপনাদের। এখানে 3 জায়গা থেকে ক্ষতি। একটা হচ্ছে গিয়ে সে একটা কর্মক্ষম মানুষ, সে ডিজেবল হয়ে গেল, তার ইনকামটা অফ হয়ে গেল, এবং সে যখন হসপিটাল স্টেতে করতেছে, এখানে দেশের একটা খরচ হচ্ছে, প্লাস হচ্ছে গিয়ে তার এই ইনকামের কারণে তার ফ্যামিলি সাফার করতেছে, এবং আমাদের ওয়ার্কলোড বাড়তেছে। প্রায় 5টা সেক্টরে কিন্তু হ্যাম্পার হচ্ছে, জাস্ট আমাদের এখানে মানে সময়টা বেশি লাগার কারণে। তো আমরা যদি, এবং তার অপারেশনের পরেও কিন্তু ওপেন সার্জারির কারণে তার কিছু মরবিডিটি, ব্যথা কিছু থেকে যাচ্ছে, এবং সম্পূর্ণ সুস্থ হতে তার একটা সময় লাগতেছে। তো আমরা যদি এটা, স্যার যেটা বললেন, আমরা মিনিমাল ইনভেসিভ করে যদি আমরা এটা ছোট কাটা বা না কেটে শুধু ছিদ্রের মাধ্যমে আমরা অপারেশনটা করে নিয়ে আসতে পারি, এবং আমরা যদি এটাকে ডে কেস সার্জারি বা 1 ডে সার্জারির ভিতরে নিয়ে আসতে পারি, তাহলে দেখা গেল এই বিশাল বার্ডেনটা আমরা একদম 80 থেকে 90% কমায় নিয়ে আসতে পারবো। এটা কিন্তু আমাদের দেশ ইকোনমিক্যালি অনেক আগায় যাবে, জাস্ট আমরা যদি এটাকে ওপেন সার্জারি থেকে মিনিমাল ইনভেসিভে আমরা নিয়ে আসতে পারি। তো আমাদের এখানের সার্জনরা হাইলি স্কিল্ড, আমরা এই সার্জারি সবাই করতে পারি, কিন্তু আমাদের এখন যেটা লাগবে, গভর্নমেন্টের তরফ থেকে আমাদের ইনস্ট্রুমেন্ট লাগবে। আমাদের ইনস্ট্রুমেন্ট যদি আমাদেরকে, এই ঢাকা মেডিকেলে ম্যাক্সিমাম ইনস্ট্রুমেন্টই আছে, খুব অল্প কিছু ইনস্ট্রুমেন্ট হলে আমরা শুরু করতে পারবো।
এবং ঢাকার বাইরের মেডিকেল কলেজগুলোতে কিছু সংখ্যক আছে, ওইখানে ম্যাক্সিমাম ইনস্ট্রুমেন্টের সাপোর্ট গভর্নমেন্টকে দিতে হবে। তাহলে কিন্তু আমরা এই টোটাল ওপেন সার্জারিকে আমরা কিন্তু এই সিঙ্গাপুরের মতো বা মালয়েশিয়ার মতো মিনিমাল ইনভেসিভে কনভার্ট করতে পারবো, এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের বিশাল একটা ইকোনমিক বার্ডেন থেকে আমরা দেশকে, আমাদের জনগণকে আমরা বাঁচাতে পারবো। বেসরকারি হাসপাতালগুলোতে কি আছে এই সুযোগ সুবিধা এখন? কিছু center রোগীর আছে। পরিসংখ্যানটা কিরকম, আপনারা এটা চিত্রটা জানেন কিনা, কিরকম সারা বাংলাদেশে সারা কি পরিমাণ বাংলাদেশে রোগী আছে? চিত্রটা কিরকম? এটা আমাদের বলা হয় যে লাইফ টাইমে আপনার পৃথিবীর 60 to 70% মানুষ লো ব্যাক পেনের শিকার হবে লাইফ টাইমে। তার লাইফ টাইমে 60 থেকে 70, এবং এই 60 থেকে 70% মানুষের মধ্যে খুব ক্ষুদ্র অংশেরই কিন্তু আসলে সার্জারি লাগে, কিন্তু সেটাও কিন্তু 5 to 10%, এবং এই 5 to 10%-এর পেশেন্টের যখন সার্জারি লাগবে, এদের মধ্যে যদি আমি 90%ই মিনিমাল ইনভেসিভ করে দিতে পারি, যেগুলো করা সম্ভব, সবগুলো তো আর সম্ভব হবে না, যেগুলো করা সম্ভব, তাহলে কিন্তু আমাদের একটা বিশাল চেঞ্জ আসবে আমাদের পুরা স্বাস্থ্য ব্যবস্থায়। এখন আমাদের দেশের কর্পোরেট হসপিটালগুলোতে অনেকগুলোতেই শুরু হয়েছে। আমরা সরকারি সেট আমরা ঢাকা মেডিকেল কলেজ শুরু করেছি আমার নিজস্ব ব্যবস্থাপনায়, এটা সরকারি ব্যবস্থাপনায় এখন আসলে শুরু হতে হবে। এ পর্যন্ত কতজন সেবা পেয়েছে ঢাকা মেডিকেল থেকে? মিনিমাল ইনভেসিভ আমরা যে শুরু করেছি, বিনামূল্যে যে অপারেশনটা, যে ইনভেসিভ যেটা হচ্ছে, এই অপারেশনটি হচ্ছে কি না চালু? মিনিমাল ইনভেসিভ আমরা কিন্তু এখানে করি, কিন্তু র্যান্ডাম ভাবে করা হয় না, লিমিটেড স্কেলে করা হয়, কিন্তু করা হয়। তো সব কিছু মিলায় এই যেটা বললাম যে প্রতি মাসে 160 যে প্রসিডিওর হয়, এর মধ্যে 45-50 মিনিমাল ইনভেসিভ প্রসিডিওর হয়, কিন্তু এই সংখ্যাটা আমরা একেবারে 100%-এ নিয়ে যেতে চাচ্ছি। 160 জনের মধ্যে 160 জনেরই যাতে ইয়ে হয়। তবে এখানে কিছু কনস্ট্যান্স আছে, যেমন হলো আমি যদি হসপিটাল পুরো সেট আপও নিই, এখানে সেট আপটা দুই ধরনের। একটা হলো প্রসিডিওরাল সেট আপ, মানে আমি যে প্রসিডিওরটা করবো সেটার জন্য যে ইনস্ট্রুমেন্টগুলো, আর কিছু আছে ইমপ্ল্যান্ট, খুব এক্সপেন্সিভ ইমপ্ল্যান্ট, যেগুলো আমরা পেশেন্টের বডিতে ফিক্স করে লাগাই দিই লাইফ লং, এটার কখনো খোলা হয় না। তো ওই ইমপ্ল্যান্টগুলো কিন্তু সরকার সাপ্লাই দেয় না বা দেওয়া সম্ভব না। যেমন আমি হয়তো 6 মাসের জন্য একটা রিকোয়ারমেন্টস দিলাম, 6 মাসে হিসাব করলাম যে আমার 500 পেশেন্টের আমি অ্যাভারেজ 4টা বা 8টা করে স্ক্রু আমি ইনসার্ট করব বা কেস দিব, এটা আমার লাগবে। হয়তো গভর্নমেন্ট আমাকে 6 মাসের জন্য এটা সাপ্লাই দিল, কিন্তু ইট ইজ নট এ কন্টিনিউয়াস প্রসেস। এটা হয়তো আবার দেখা যাবে যে 1 বছরের জন্য বন্ধ হয়ে আছে বা গভর্নমেন্টের ফান্ড নেই। সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে পেশেন্টকেই বলতে হবে যে আপনারা ওইটা কিনে নিয়ে আসেন। যেমন আমরা এখানে কিন্তু এই কাজটা করি, এবং এটা নিয়ে কিন্তু প্রচুর ভুল বোঝাবুঝিও হয়, যে তারা বলে যে আমরা সরকারি হসপিটালে চিকিৎসার জন্য আসছি, আমাকে স্ক্রু কেন কিনতে হবে, আমাকে রড কেন কিনতে হবে, তো তাদেরকে কনভিন্স করতে হয়। তো এগুলো কিন্তু একটা ভুল বোঝাবুঝির একটা কিরকম খরচটা? আমরা এখন যে ইয়েগুলো ইমপ্ল্যান্টগুলো ইউজ করি, এগুলো কিন্তু খুব চিপ। এগুলো অ্যাভারেজ একটা রুগীর খরচ পড়ে 18 থেকে 25-26 হাজার টাকা পর্যন্ত, এর বেশি না। কিন্তু আমরা এই ওয়ার্ল্ড ক্লাস যে ইনস্ট্রুমেন্টগুলো, এগুলো এক একটা স্ক্রুই প্রায় 20,000, এক একটা স্ক্রু। কোনো ইমপ্ল্যান্টের দাম 1 লাখ ইভেন। তো সেগুলো আমরা এখানে তো এগুলো দেওয়ার প্রশ্নই আসে না, খুব দে আর ভেরি পুয়ার পেশেন্টস। তো আমরা অলরেডি কালকে তাদের সাথে একটা ফ্রুটফুল মিটিং করছি, যে ওরা স্পেশালি আমাদের গভর্নমেন্ট সেট আপে যে অপারেশনগুলো হবে সেখানে ওরা প্রাইসটা রিডিউস করতে পারে কিনা। তো ওরা কথা দিচ্ছে যে এটা ওরা আলাপ করে আমাদের জানাবে। তো যদি এরকম হয় যে আমরা ট্র্যাডিশনাল যে স্ক্রুগুলো 18,000 টাকায় কিনতেছি, সেটা যদি আমরা 30,000 টাকা তো ওদের কাছ থেকে পাই, তাহলে আমরা একটা ওয়ার্ল্ড ক্লাস ইয়েতে আমরা কনভার্ট করতে পারবো। এগুলো একজন আমেরিকান পিপলের শরীরেও ইউজ করা হচ্ছে, এটা আমাদের বাংলাদেশিদের শরীরেও আমরা এটা ইউজ করতে পারবো। আর যদি না হয় তাতেও কিছু সমস্যা নেই, কারণ আমরা তো লাস্ট 20 ইয়ার্স আমরা এই ট্র্যাডিশনাল স্ক্রু বা কেসগুলো আমরা ইউজ করতেছি, কোনো সমস্যা হচ্ছে না। তারপর পেশেন্টের কিছু ডিজায়ার থাকে। রোগীদের প্রতি আপনাদের পরামর্শ কি, ব্যাক পেইন নিয়ে রোগীদের প্রতি আপনার পরামর্শ? কোন সাধারণ মানুষের